সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী অধ্যায় 1.1 অর্থাৎ 1.1-এর যত রকমের প্রশ্ন তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে, আমি সমস্ত প্রশ্ন আজকে বিশ্লেষণ করে দেখাবো 1 পৃষ্ঠা থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সামগ্রিক সাজেশন। আর এই যে প্রশ্নগুলি আছে এটা বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া, স্ট্যান্ডার্ড মানের বিভিন্ন সাজেশন থেকে নেওয়া। আশা করি 100% কমন পড়বে। এমসিকিউ, এসকিউ এবং ভেরি শর্ট কোশ্চেন সহ সামগ্রিক প্রশ্নের বিশ্লেষণ সহ সমাধান। কাজেই তোমরা খুব ভালোভাবে, তবে ভিডিও শুরুতেই বলবো তোমরা আসলে টেক্সট বইটি, এটা ভৌত বিজ্ঞান সাজেশন, কারণ তোমাদের ক্লাস 7-এ দুটো পার্ট, একটা হচ্ছে জীবন বিজ্ঞান, একটা ভৌত বিজ্ঞান, তাই ভৌত বিজ্ঞানের সাজেশন। তো বইটি ভালো করে পড়ার পরে, হ্যাঁ, এই যে দেখো তোমাদের এখানে বেশ কিছু যারা খুব ভালো রেজাল্ট করেছে, আসলে তারা কিন্তু টেক্সট বইটা খুব ভালো করে একবারে 2-3-4 বার ভালো করে বুঝে বুঝে রিডিং পড়ার পর নিজেরাও বুঝতে পারবে। আর যে যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, সেই প্রশ্ন নিয়েই তোমাদের এই সাজেশনটা। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এ দেখো প্রথমেই তাপ, যেটা বললাম তাপের যে সাজেশন, এখানে টোটাল 9টি এমসিকিউ আছে, হ্যাঁ। তারপরে 2 নম্বরে হচ্ছে তোমার 9টি ঠিক ভুল আছে বা সত্য মিথ্যা, 3 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 4 নম্বরে 2 মার্কের প্রশ্ন এবং 5 নম্বরে তোমার আছে গণিত, হ্যাঁ, এই গাণিতিক যে বিশ্লেষণ, অর্থাৎ এই অধ্যায়ে যেরকম গণিত আসতে পারে, হ্যাঁ, বা নিয়মটা ভালো করে শিখবে। যাই হোক, আমরা সরাসরি এক এক করে একটু বড় করে দিচ্ছি। এটা এমসিকিউ, তারপরে এটা এমসিকিউ এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ আমি বিশ্লেষণ করব। কীরকম? যেমন 1 নম্বরের প্রশ্ন যদি দেখি, সঠিক উত্তরটি: খোলা হাতের কাছে রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট, হ্যাঁ, থার্মোমিটার মাপা হলে দেখা যাবে যে, হ্যাঁ, দেখা যাবে কি? উত্তরটা যদি বলি সেলসিয়াস, এটা সেলসিয়াস স্কেলের প্রাথমিক পার্ট, হ্যাঁ, ইজ স্মলার দ্যান ফারেনহাইট স্কেলের প্রাথমিক পার্ট। এরপরে 2 নম্বরের প্রশ্ন: একটি থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন উষ্ণতা -1 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি ও সর্বোচ্চ উষ্ণতা 99 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারকে 1 ডিগ্রি করে মোট ঘর পাওয়া যাবে কয়টি? 100টি, অর্থাৎ মোট ঘর পাওয়া যাবে 100টি। পরের প্রশ্ন হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল যথাক্রমে বরফের গলনাঙ্ক ধরা হয়, হ্যাঁ, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে, সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি ধরা হয় আর ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ধরা, অর্থাৎ ডি নম্বর উত্তর হবে। এরপরের প্রশ্ন: ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক কত? ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্ক 212 হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর 32 হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। তারপরে তোমার কি হলো 5 নম্বর: তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলে কি? তাকে বলে বাষ্পীভবন। তারপরে কঠিনের তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয় কি? এটা বলে গলন, হ্যাঁ। তারপরে 7 নম্বর: বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম কথার অর্থ হলো কি? হ্যাঁ, এটা হচ্ছে 1 গ্রাম বরফ গলে সম উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হতে পরিবেশ থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করবে। এরপর 8 নম্বর: জলের বাষ্পীভবন লিনতাপ 540 ক্যালোরি পার গ্রাম কথার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তোমার 1 গ্রাম জল সম উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত হতে পরিবেশ থেকে 540 ক্যালোরি তাপ গ্রহণ করবে। এরপরে গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে, কারণ কি? কুকুরের জিভ থেকে লালা পড়ে কারণ এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে, হ্যাঁ। এরপরে আমরা চলে যাব ঠিক ভুল, অর্থাৎ প্রতিটা প্রশ্নই কিন্তু তোমার আবার কি হতে পারে? এমসিকিউ হতে পারে, আবার ঠিক ভুল হতে পারে। তাপ কোনো বস্তু নয়, তাপ হলো শক্তি, এটা ঠিক। তাপ ব্যাখ্যা যদি বলি, তাপ কোনো পদার্থ নয়, এটি এক ধরনের শক্তি যা এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হতে পারে। এসআই এককে তাপের একক হলো ক্যালোরি, এটা, হ্যাঁ, এটা হচ্ছে ভুল। এসআই এককে তাপের একক হচ্ছে জুল, ক্যালোরি পুরানো একক। এরপরের প্রশ্ন 3 নম্বর: সব উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতা পৃথক করা হবে, এটা ভুল। ব্যাখ্যা হচ্ছে -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান, তাই সব উষ্ণতা পৃথক হয় না। কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই, উত্তর ভুল। হ্যাঁ, অবস্থান্তরের সময়, যেমন বরফ গলনের সময় তাপ দিলেও উষ্ণতার অপরিবর্তিত থাকে। তারপরে 5 নম্বর: সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান আলাদা হলেও তা একই ভৌত ঘটনার সাপেক্ষে ধরা হয়েছে, এটা ঠিক। দুটি স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ধরা হয়েছে বরফের গলনকে, তাই ভৌত ঘটনা একই। তারপরে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি উষ্ণতার পার্থক্য আর ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি উষ্ণতার পার্থক্যই সমান, ভুল। কারণ 1 ডিগ্রি সমান 9/5
5 ডিগ্রি ফারেনহাইট, তাই 2 স্কেলে 1 ডিগ্রি সমান নয়। এরপরের প্রশ্ন, দুটি সমান উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে স্বাভাবিকভাবে কোনো তাপ বিনিময় ঘটে না, এটা ঠিক। তাপ সবসময় বেশি উষ্ণ বস্তু থেকে কম উষ্ণতা বস্তুতে যায়, কিন্তু উষ্ণতা সমান হলে তাপ প্রবাহ হয় না। হাতে স্পিরিট ঢাললে হাতে ঠান্ডা লাগে, কারণ স্পিরিট হাত থেকে বাষ্পীভবনে লীন তাপ দেয়, এটা ভুল। স্পিরিট বাষ্পীভবনের সময় হাত থেকে তাপ গ্রহণ করে দেয় না, এই কারণে ঠান্ডা লাগে। সমান ভরের জল ও দুধের উষ্ণতা সমান পরিমাণে বৃদ্ধি করতে হলে সমান পরিমাণে তাপ লাগবে, এটা ভুল। জল ও দুধের বিশিষ্ট তাপ আলাদা, তাই সমান তাপ লাগে না। এরপরে আমরা 3 নম্বরে যাব, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সেলসিয়াস স্কেলে সি সংখ্যক ঘর ফারেনহাইট স্কেলে কত ঘরের সমান হবে? এটা হবে 9/5 সি সংখ্যক ঘর, 9/5 সি সংখ্যক ঘর। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক হলো, আমরা যদি ব্যাখ্যা দেখি, 1 ডিগ্রি সেলসিয়াস সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট। অতএব সি সংখ্যক ঘর সমান 9/5 সি ঘর ফারেনহাইট স্কেলে। এরপরে ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াসে কত ডিগ্রি সমান? 5/9 ডিগ্রি সেলসিয়াস সমান, কারণ 1 ডিগ্রি সমান 9/5, তাহলে ফারেনহাইট হবে 1 ফারেনহাইট সমান 5/9 ডিগ্রি সেলসিয়াস। এবার এসআইতে তাপের একক কি? এসআইতে তাপের একক জুল। তাপ এক প্রকার শক্তি এবং শক্তির এসআই একক হলো জুল, ক্যালোরি এসআই একক নয়। এরপরে আমরা যদি দেখি গাণিতিক সমস্যা, -4 ডিগ্রি ডিগ্রি ফারেনহাইট থেকে কত ডিগ্রি সেলসিয়াস সমান তা নির্ণয় করো। তাহলে -40 ডিগ্রি, তাহলে এখানে সূত্র সি সমান 5/9 ইন্টু F - 32, তাহলে সি হচ্ছে 5/9, এই এফ এর পরিবর্তে, কারণ এখানে ফারেনহাইট বলা আছে, -40 - 32, তাহলে কত? -72, 8 নং 72, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে, উত্তর হবে -40 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু তোমার বই থেকে যেটা নিয়েছি সেই সম্পর্কটা, সি সমান 5/9 F - 32, এই সম্পর্কটা কিন্তু এখানে আছে। আর এই ছবিটি যদি দেখো, এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি, আর এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এবার গাণিতিক সমস্যার সমাধান যেটা আমরা দেখিয়েছি সেটা কিন্তু সুন্দর করে এখানে করে দেবে। পরের প্রশ্ন চলে যাই, একটি বা দুটি বাক্যে উত্তর, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন। দুটি বস্তুর মধ্যে 1 মার্কের প্রশ্ন। তাপের আদান প্রদান হওয়া সত্ত্বেও উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না, এমন হতে পারে কি? উদাহরণ দাও। হতে পারে। উদাহরণ, বরফ গলনের সময় তাপ গ্রহণ করলে বরফের উষ্ণতা অপরিবর্তিত থাকে। এবারে, গরম জলে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে কেন? কারণ তাপ সবসময় বেশি উষ্ণ বস্তু থেকে কম উষ্ণ বস্তুতে প্রবাহিত হয়, যতক্ষণ না উভয়ের উষ্ণতা সমান হয়। এরপরে, সমান বস্তুর গায়ে চেপে থাকলে ধাতব বস্তু ঠান্ডা বেশি লাগে কেন? ধাতু তাপের ভালো পরিবাহী হয়, এটি শরীরে থেকে দ্রুত তাপ শোষণ করে, তাই ঠান্ডা বেশি লাগে। কোন থার্মোমিটার উষ্ণতা পাঠ কম দেখায় কেন? ফারেনহাইট স্কেলের তুলনায় সেলসিয়াস স্কেলের পাঠ কম দেখায়, কারণ সেলসিয়াস স্কেলের একক বড়। এরপরের প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢালে ঠান্ডা লাগে, কারণ স্পিরিট দ্রুত বাষ্পীভবন হয় এবং বাষ্পীভবনের সময় হাত থেকে তাপ গ্রহণ করে, তাই ঠান্ডা লাগে। একই পরিমাণ জল ও মাটিতে সমপরিমাণ তাপ দিলে কোনটির উষ্ণতা বেশি বাড়বে? মাটির উষ্ণতা বেশি বাড়বে, কারণ মাটির বিশিষ্ট তাপ জলের তুলনায় কম। এরপরে, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? কলসির গায়ে জল এসে বাষ্পীভবনের সময় তাপ শোষণ করে, ফলে ভিতরে জল ঠান্ডা থাকে। এবারে বিস্তারিত যে প্রশ্ন সেগুলি, অর্থাৎ 6 নম্বর, যেটা পরীক্ষায় 3 নম্বর হিসাবে আসে। বিশিষ্ট তাপ কি? জলের বিশিষ্ট তাপ বেশি হওয়ার তার দুটি প্রভাব লেখো। কোনো পদার্থ একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে সেই পদার্থের বিশিষ্ট তাপ বলে। জলের বিশিষ্ট তাপ বেশি হওয়ার প্রভাব, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু নাতিশীতোষ্ণ হয়, জল ধীরে গরম হয় এবং ধীরে ধীরে ঠান্ডা হয়, তাই জল জীবনের জন্য উপযোগী। অবস্থান্তের সময় তাপ দিলেও উষ্ণতা অপরিবর্তিত থাকে কেন? অবস্থান্তের সময় পদার্থ তাপ পদার্থের উষ্ণতা বাড়াতে নয়, বরং অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি কমাতে ব্যবহৃত, এই তাপকে লীন তাপ বলে, তাই উষ্ণতা অপরিবর্তিত থাকে। তারপরে, লীন তাপ কি? বলনের লীন তাপ এবং বাষ্পীভবনের লীন তাপ ব্যাখ্যা করো। অবস্থান্তরের সময় উষ্ণতা অপরিবর্তিত রেখে যে তাপ গ্রহণ বা ত্যাগ করা হয় তাকে লীন তাপ বলে। গড়নের লীন তাপ, কঠিন থেকে তরলে পরিবর্তনের সময় প্রয়োজনীয় তাপ, যেমন উদাহরণ, বরফ গড়নের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। বাষ্পীভবনের লীন তাপ, তরল থেকে বাষ্পে পরিণত সময় প্রয়োজনীয় তাপ হচ্ছে তোমার জলের বাষ্পীভবনের লীন তাপ 540 ক্যালোরি পার গ্রাম। এরপরের প্রশ্ন,
বাষ্পীভবন কি? বাষ্পীভবনের ফলে শীতলতা সৃষ্টি হয় কেন? তরলের উপরিভাগ থেকে যে কোনো উষ্ণতায় তরল কণার বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলে। বাষ্পীভবনের সময় তরল পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, ফলে পরিবেশ বা শরীর ঠান্ডা হয়ে যায়, এটি শীতলতার কারণ। তারপরে বাষ্পীভবনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বাষ্পীভবনের হার নির্ভর করে উষ্ণতা, বেশি উষ্ণতায় দ্রুত, এবং পৃষ্ঠতল বড় পৃষ্ঠতলে বেশি, বায়ুপ্রবাহ বাতাস বেশি হলে দ্রুত হয়, এবং তরলের প্রকৃতি স্পিড দ্রুত বাষ্পীভবনে হয়। হ্যাঁ, এরপরে 6 নম্বর, গরমকালে আমরা সুতির কাপড় পরি কেন? সুতি কাপড় ঘাম শোষণ করে এবং দ্রুত বাষ্পীভবনে সাহায্য করে। বাষ্পীভবনের সময় শরীর থেকে তাপ গ্রহণ হয়, ফলে শরীর ঠান্ডা থাকে। এরপরে 8 নম্বর, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? চিত্র সহ ব্যাখ্যা করো। চিত্রটা তোমাদের বই থেকে ভালো করে ক্লিয়ার করবে, আমি শুধু ব্যাখ্যাটা দিচ্ছি। কলসির গায়ে থাকা সূক্ষ্ম ছিদ্র দিয়ে জল বাইরে আসে। এই জল বাষ্পীভবনের সময় কলসির ভিতরে জল থেকে তাপ গ্রহণ করে, ফলে ভিতরে জল ঠান্ডা থাকে। হ্যাঁ, এই ছিল তোমাদের এই অধ্যায়ের সামগ্রিক যত খুঁটিনাটি প্রশ্ন। বইটি ভালো করে, হ্যাঁ, তারপরে এক এক করে তোমরা যদি পড়ে যাও, এখানের ম্যাক্সিমাম, হ্যাঁ, নলেজ বা প্রশ্নই তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।